প্রথমে প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর সর্বোচ্চ মান 180। ঠিক একইভাবে একই প্রশ্ন, মূল মধ্যরেখার মান কত? হ্যাঁ, ওটাই নিরক্ষরেখা, ওটাই মূল মধ্যরেখা। গুড, আমি তো কথাটা ঘুরিয়ে গেল। নিরক্ষরেখা, নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা এর মান হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। আচ্ছা, আমরা আর এর সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান 180 ডিগ্রি। আচ্ছা, এই যে 0 ডিগ্রি যে মূল মধ্যরেখার মান, হ্যাঁ, এই যে নিরক্ষরেখার মানটা আমরা নির্ধারণ করি সারা বিশ্বের কোন শহরকে কেন্দ্র করে? সারা বিশ্বের, আমরা ধরো এই পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে, অনেক শহর আছে, কোন শহরের উপর ভিত্তি করে, টাইম লাইনকে বেস করে আমরা এই হ্যাঁ, গ্রিনিচ, একদম লন্ডনের গ্রিনিচ শহরে, লন্ডনের গ্রিনিচ শহর, যেখানে আমাদের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার বা সবচেয়ে বড় বিগ ব্যাং যেটাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক করি, সেটা সেখানে উপস্থিত আছে, বুঝলে? আচ্ছা, এইবার আমাদের সূর্য পৃথিবীর চারিদিকে কত ঘন্টা করে আহ্নিক করতে, যদি আমি দিনে ক ঘন্টা করে? 23 ঘন্টা 56 মিনিট কত সেকেন্ড? হ্যাঁ, বা কত? 24 ঘন্টা। 24 ঘন্টা মানে আমাদের এই ধরো পৃথিবী, এই সূর্য, তার এই অক্ষরেখার উপর 24 ঘন্টা ঘুরছে, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে, সূর্য পৃথিবীর চারিদিকে কোন দিকে ঘোরে? কোন দিক থেকে কোন দিক ঘোরে? হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আর যদি বলে যে সূর্য ওঠে কোথায়? হ্যাঁ, পূর্ব থেকে পশ্চিমে ওঠে। ঠিক আছে, আসো আসো, ইস্ট থেকে ওয়েস্টে ওঠে। আসো ভাই, ব্যাপারটা হচ্ছে, দেখো কথাটা কেমন দাঁড়াচ্ছে, তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো, আচ্ছা বোন একটু শুনে নাও, হ্যাঁ, আর তোমার এর জন্য আবার রিপিট করছি একটু। মূল মধ্যরেখা হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ হচ্ছে 180 ডিগ্রি, আর আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে যেতে 23 ঘন্টা এত। হ্যাঁ হ্যাঁ, আর এক বছরে সূর্য কতটা ঘোরে, কতদিন ঘোরে? আমাদের বার্ষিক গতি কত? হ্যাঁ, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট। গুড, সাবাস, চাবুক ছেলে, চাবুক ছেলে, চাবুক ছেলে, তাই তো? এটা হচ্ছে বার্ষিক গতি, আর এটা হয়ে গেল, এটা আহ্নিক গতি। আহ্নিক গতি, হ্যাঁ আসো, এটা আহ্নিক গতি, এটা বার্ষিক গতি। ঠিক আছে, এইবার তোমরা একটা জিনিস বুঝবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, আমি এটা মুছে দিচ্ছি, এটা বোঝা গেল তো? আমি এটা মুছছি, হ্যাঁ মুছবো, হ্যাঁ মুছেই দিই, পুরোটাই মুছে দিই। পৃথিবীর কালার নীল, তা পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে। এইবার দেখো, আমরা কি জানি, যদি আহ্নিক গতি বিচার করা হয়, আহ্নিক গতি যদি বিচার করা হয়, তাহলে যে আমাদের যে 24 ঘন্টা হচ্ছে, সেখানে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে। ঠিক আছে, আর যদি বার্ষিক গতিতে বিচার করা হয় বা পরিক্রমণ কাল যদি বিচার করা হয়, তাহলে সূর্য পূর্ব থেকে পশ্চিমে অস্ত যাচ্ছে। ঠিক আছে, এক হচ্ছে পরিক্রমণ কাল, পরিক্রমণকাল যেটাকে বলা হয় বার্ষিক গতি, বার্ষিক গতি, আর হচ্ছে আবর্তনকাল, আবর্তনকাল যাকে কি বলা হয়? আহ্নিক গতি। গুড, আহ্নিক গতি, আহ্নিক গতি। হ্যাঁ আসো,
এই আবর্তন কাল অনুযায়ী আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, আর পরিক্রমণ কাল অনুযায়ী পূব থেকে পশ্চিমে ঘুরছে। পূব থেকে পশ্চিমে ঘুরছে, ঠিক আছে। এইবার আমি এইগুলো কেন বলছি, আমাদের আজকে হেডলাইন করেছিলাম কি, আন্তর্জাতিক তারিখ রেখা হেডলাইন করেছিলাম। তো এই সব কিছু এর সাথে রিলেটেড, একটা বোঝাতে গেলে আরেকটা বুঝতে হয়। তুমি ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক তারিখ রেখা বুঝতে পারবে না, আন্তর্জাতিক তারিখ রেখা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ না এইটা বুঝতে পারছো, বুঝতে গেছে? এইটা যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত আন্নিকলিরা বুঝতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, আসো। ওকে, এই মেয়েরা আবার দেখো, আহ্নিক গতি বা আবর্তনকাল এটা হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে। আর বার্ষিক গতি কতদিন বলো তো? মেয়েরা বলো, আসো মেয়েরা বলো তো, বার্ষিক গতি কতদিন? আমাদের এক বছরের বার্ষিক গতি কতদিন? এক বছর কত দিনে? হ্যাঁ, 365 দিন, ঠিক আছে। এইবার এই দুটোকে ভিত্তি করে, এই দুটোকে সংযোগ ঘটিয়ে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা। কি হচ্ছে? আন্তর্জাতিক তারিখ রেখা। আমি এটা একটু মুছি দিই। আচ্ছা, আমি এই তিনটে কক্ষ বানিয়েছিলাম কেন বলতো? বুধ, শুক্র, পৃথিবী, তাই তো? পৃথিবী আমাদের 3 নম্বর উপগ্রহ, তাই তো? আর ব্লু রং দিয়েছি, ব্লু রং এই কারণে দিয়েছি কারণ পৃথিবী কী রঙের গ্রহ? পৃথিবী নীল। আর লাল কোন গ্রহ? মঙ্গল, ঠিক। আর কোন গ্রহের চারিদিকে সার্কেল আছে? শনি। আরটা আছে শনি আর নেপচুন, না ইউরেনাস। এইবার এই দুটো মিশ্রণ ঘটিয়ে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা। তাই তো? IMD, ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেজ। আচ্ছা, এটা পরে বলছি, এটা কাটছি। এটা এখন বোঝার দরকার নেই। আইডি হবে, এটা পরে লিখছি, এটা লিখি আপাতত। আন্তর্জাতিক তারিখ রেখা। এবার আন্তর্জাতিক তারিখ রেখা কীভাবে হয়? একটু আমি ছবি দেখাবো, তার আগে একটু তোমার বেসিক জিনিসটা বুঝে নাও। আমাদের এই পৃথিবীর উপর অনেকগুলো রেখা বইছে। হ্যাঁ, কি বলকা? কার্বন রেখা না, অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা। কার্বন রেখা বললে কাল্পনিক রেখা বলে, আমি কার্বন রেখা শুনেছি। হ্যাঁ, কাল্পনিক রেখা তো আছেই। কাল্পনিক রেখা এই মাঝখান বরাবর আছে, এই মাঝখান বরাবর কাল্পনিক রেখা আছে। মাঝ বরাবর যেটা বলছে এটা কাল্পনিক রেখা। আর এই যেগুলো হচ্ছে দ্রাঘিমাংশ বা অক্ষাংশ, এটা বোঝাচ্ছে। এইবার এই যে দ্রাঘিমাংশ এবং এই অক্ষাংশের উপর ভিত্তি করে আমাদের গোটা তারিখ বা গোটা সময় বা ঘড়ির ক্যালেন্ডার, ঘড়ি বা তারিখ তৈরি হয়েছে। এই অক্ষরেখার উপর তৈরি হয়েছে আমাদের দিন রাত, হ্যাঁ, বা বলা যায় সময়কাল, মানে বার্ষিক গতি। আর এই যে মাঝখান বরাবর যেটা গেছে, যেটা সূর্য প্রদক্ষিণ করছে, ঠিক আছে, তার উপর ভিত্তি হয়েছে আমাদের ঘড়ি বা আমাদের 24 ঘন্টা। এই যে মাঝখান দিয়ে যেটা গেছে এটা কি বলা হয়? পৃথিবী মাঝ বরাবর যেটা গেছে নিরক্ষরেখা। সাবাস, নিরক্ষরেখা। আর এইগুলো হচ্ছে অক্ষাংশ বা বলা যায় দ্রাঘিমাংশ। হ্যাঁ, দ্রাঘিমাংশ, ঠিক আছে। নিরক্ষরেখা অপর নাম মূল মধ্যরেখা, বা অনেকে বলে গ্রিনিশ রেখা, ঠিক আছে, গ্রিনিশ রেখা। মূল মধ্যরেখা, ঠিক আছে। কালি চেঞ্জ করলাম। এইবার দেখো, এই তো মূল মধ্যরেখা গেল বা নিরক্ষরেখা গেল, আরও দুটো রেখা গেছে, আরও দুটো রেখা পৃথিবীকে ভাগ করেছে। সেই দুটো কি? এই যে একটা, হ্যাঁ এই একটা। আচ্ছা, তার আগে বলো তো, মেয়েরা বলো,
এটা পৃথিবী, তো পৃথিবীর উত্তর কোনটা? এই পৃথিবীর উত্তর কোনটা? এই মেয়ে বলি, ছেলে বলে না, বলে না উপরটা। আর পশ্চিম কোনটা? হ্যাঁ। আর সাউথ? সাউথ সাউথ নিচে। আর এটা তো ইস্ট, ঠিক আছে? তাই ওয়েস্ট টু ইস্ট বা ইস্ট টু ওয়েস্ট। আচ্ছা, এইটা হচ্ছে কি বললাম, এটা কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। আর এটা মকর ক্রান্তি রেখা, মকর, আসো আসো, ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখার। ওকে, আচ্ছা এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, দাদা তুমি কর্কটক্রান্তির উপরে লিখলে, মকরক্রান্তি রেখা নিচে লিখলে কেন? কর্কটক্রান্তির উপরে এটা কেন? তুমি এটা তো এখানে লিখতে পারতে পারো, এটা তো উপরে লিখতে পারতে, কেন? দেখো, আমাদের এই যে কর্কটক্রান্তি রেখা, যেখানে আমরা বসবাস করি, অ্যাজ এ ইন্ডিয়ান আমরা বসবাস করছি, এই আমাদের এশিয়া মহাদেশে যে সমস্ত দেশগুলো আছে সেইগুলো এই এখানে বসবাস করছে। এটা হচ্ছে নর্থ ইস্টে আমরা আছি। নর্থ ইস্ট, কারণ আমরা কর্কটক্রান্তি রেখার উত্তর পূর্ব অংশে আছি। আর এটা হচ্ছে সাউথ ইস্ট, এখানে লিখছি সাউথ ইস্ট। আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট হবে। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম কর্কটক্রান্তি রেখা। আর এটা হচ্ছে সাউথ ইস্ট, মকরক্রান্তি রেখা, সাউথ ইস্ট। এইভাবে গঠন করা হয়েছে। যারা যারা মানে আমাদের জ্যোতির্বিজ্ঞানীরা, তারা এইভাবে আবিষ্কারটা করেছে, ঠিক আছে? বুঝতে পারছো তুমি? হ্যাঁ, আসো। এইভাবে তৈরি করেছে আমাদের রেখাগুলো, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি এইভাবে তৈরি করেছে। এবার এই সবের উপর ভিত্তি করে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখাটা গঠন হয়েছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ডেট লাইন, ইন্টারন্যাশনাল ডেট লাইন। আন্তর্জাতিক তারিখটা এইভাবে তৈরি হয়েছে। তাহলে কি বললাম? নিরক্ষরেখার উপর ভিত্তি করে আমাদের ঘড়ি তৈরি হয়েছে, আর আমাদের বার্ষিক বছরের ক্যালেন্ডার তৈরি হয়েছে এই দ্রাঘিমার উপর ভিত্তি করে। ওকে, তাই নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। আর পুরো ব্রহ্মাণ্ডটা টোটাল 360 ডিগ্রি, ঠিক আছে? পুরো ব্রহ্মাণ্ডটা হচ্ছে 360 ডিগ্রি। ওকে, এইবার একটা জিনিস দেখো, এই যে আমি অক্ষরেখাগুলো এই যে কেটেছি না, অক্ষাংশকে, হ্যাঁ, এই কিসের আওয়াজ হচ্ছে? কুকুর করে কিসের আওয়াজ হচ্ছে? কারা হচ্ছে? ও আচ্ছা, ভাই বসো, ভাই বসো 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 বসো। ও ঠিক আছে, তুমি বসো, তারপরে করো, তুমি বসো, তুমিও শিখবে শুধু। আচ্ছা আচ্ছা, এইবার দেখো, এই যে অক্ষাংশগুলো আমি আঁকিয়েছি, এই দেখো, এদিকে দেখো, এমন এদিকে দেখো, এই অক্ষাংশগুলো আমি আঁকিয়েছি, এই এক একটা অক্ষাংশের মান 15 ডিগ্রি। এক একটা অক্ষাংশের মান প্রত্যেকটা অংশ প্রত্যেক নিচ 15 ডিগ্রি করে। তাই 360 তো পুরোটা, তাই এই 15 ডিগ্রি দিয়ে আমি কাটাকাটি করলাম। কত হয়? 2 আর এই 4, 24। আর এই 24টা হচ্ছে আমাদের 24 ঘন্টা, একদিন। সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, সূর্য তো পশ্চিম থেকে পূর্ব দিকে অস্ত যায়, তাই তো? তাই যখন যাচ্ছে ওই অক্ষাংশের 15 ডিগ্রি কাটতে যাচ্ছে, 15 ডিগ্রি কাটতে যাচ্ছে। প্রথম সূর্য সারা পৃথিবীতে, প্রথম সূর্য কোথায় ওঠে? না, ও তো নিশীথ সূর্যের দেশ, জাপানকে কি বলা হয়? সূর্যোদয়ের দেশ, তাই তো? তাই জাপানে আগে উঠছে, জাপানে হ্যাপি নিউ ইয়ার হয় ফার্স্টে। ওখান থেকে হতে হতে লাস্টে যখন আমেরিকা অব্দি পৌঁছাচ্ছে, বা আমি যদি ক্যারিবিয়ান দ্বীপ পর্যন্ত যদি বলা হয়, তাহলে গিয়ে শেষ হচ্ছে। এবার যত সূর্য উঠছে, আস্তে আস্তে একটার পর একটা অক্ষাংশ কাটছে, 15 করে কাটছে, টোটাল 360, এই জায়গায় 24 ঘন্টা হয়ে যাচ্ছে। হয়ে গেল, সহজ প্রসেস। 15 দিয়ে এইভাবেই আন্তর্জাতিক তারিখ রেখাটা তৈরি হয়েছে। ঠিক এইভাবেই তারিখ রেখাটা তৈরি হয়েছে। ওকে, বলো, কোনো কোশ্চেন থাকলে বলো, এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আছে? আশা করি নেই। হ্যাঁ বলো বলো বলো, লজ্জা পাওয়ার কিছু নেই, বলো, কোনটা বুঝতে পারছো না? সবচেয়ে, হ্যাঁ, গুড কোশ্চেন। দেখো, তুমি দ্রাঘিমা অংশ, অক্ষাংশ, ওইভাবে কথাটা ওইভাবে আসে না, কথাটা হচ্ছে মিলে কীভাবে আছে। আমাদের পৃথিবীতে আফ্রিকা হচ্ছে, আমরা দেখো দ্রাঘিমা অংশ তো এই যে এগুলো দ্রাঘিমা, আর অক্ষাংশ এটা। এইবার আফ্রিকা হচ্ছে এমন একটা মহাদেশ, যেই মহাদেশে এই যে কর্কটক্রান্তি রেখা,
মকরক্রান্তি নিরক্ষরেখা এবং মকরক্রান্তি রেখা তিনটেই বইছে। বুঝতে পেরেছো? আফ্রিকা মহাদেশ হচ্ছে এমন একটা মহাদেশ, এই তিনটেই হচ্ছে একসাথে বইছে। এরকম বৈচিত্র্য নেই। আমাদের এশিয়া মহাদেশে শুধুমাত্র কর্কটক্রান্তি রেখা বইছে। এশিয়া মহাদেশে শুধু কর্কটক্রান্তি রেখা বইছে। রাশিয়ার মতো দেশগুলোতে শুধু মকরক্রান্তি রেখা বইছে, রাশিয়া বা ওই ইংল্যান্ড ফিংল্যান্ড ওই দেশগুলোতে। এবং আমার যদি প্রশ্ন হয় যে দাদা আফ্রিকা মহাদেশের লোকজন তো কালো কেন, আফ্রিকার লোকজন কালো কেন, যদি প্রশ্ন আসতে পারে, কারণ নিরক্ষরেখার ডাইরেক্ট পড়ছে। নিরক্ষরেখার ডাইরেক্ট যেখানে পড়ে সেখানে সূর্য ডাইরেক্ট পড়ে। আমাদের যে সূর্য মামা সেই নিরক্ষরেখার উপর ডাইরেক্ট ফেলায়, যেখানে ফেলছে তাই জন্য ওইখানকার মানুষ জেনেটিক্যালি কালো হয়ে যাচ্ছে, ডিএনএগতভাবে কালো। বোঝা গেল? আফ্রিকার লোকজন এই কারণে এত কালো, কারণ সূর্য ওখানে ডাইরেক্ট পড়ছে, কারণ গরমের তাপমাত্রা বেশি। ঠিক আছে, সারা বছরই গরম থাকে এই জন্য। আর রাশিয়ান লোকজন এত ফর্সা কারণ রাশিয়াতে 6 মাস 7 মাস মতো ঠান্ডা থাকে। রাশিয়া আশপাশে যদি আজারবাইজান, মঙ্গোলিয়া এই সমস্ত দেশগুলোতে যদি আমি দেখা যায়, বা যদি গোটা ইউরোপ দেখা যায়, সব ইউরোপিয়ানরা হয় ফর্সা, কারণ মকরক্রান্তি রেখা পড়ছে, ওখানে সূর্যটা অতদিন যাচ্ছে না। নরওয়ে, যেমন ইউরোপের একটা দেশ আছে নরওয়েতে 6 মাস দিন 6 মাস রাত্রি, কারণ ওই কারণেই, ওই কারণে ওরা ফর্সা। ঠান্ডা যে যত ঠান্ডা দিকে থাকবে সে তত ফর্সার মধ্যে থাকবে। তুমি কাশ্মীরি মেয়েদের দেখতে সুন্দর হয়, মোটামুটি দেখতে সুন্দর কাশ্মীরি মেয়েরা, কারণ ওরা পাহাড়ে থাকে সবসময়, ঠান্ডা। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার একটু আচ্ছা গেল, এবার পিকচারে আসি। হ্যাঁ, সময় ব্যবধান এ মা দাদা, এই যে এক একটা অক্ষাংশ 15 ডিগ্রি করে, মোট টোটাল 360। ওটা তো ভূগোলের ফর্মুলা, তো ভূগোলের অঙ্কটা করতে হবে। ওই যে কোনো ভূগোলের ফর্মুলা, ভূগোলের যে অঙ্কটা আছে সেটাকে তোমাকে আগে ওকে প্রশ্ন করে দেয় যে তুমি কোথায় আছো, তুমি এখন নিরক্ষরেখায় আছো না কর্কটক্রান্তি রেখা আছো। এই যে তোমার 9, 10 হয়তো ভূগোলের অঙ্ক করেছিল না একটা সময়, তখন এরকম প্রশ্ন আসতো যে একটা ব্যক্তি আমেরিকাতে এত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তো অমুক জায়গা কত, সেখানে ভূগোলের অঙ্ক খেলতে হয়। কিন্তু আমি তো অত গভীরে যাবো না, অত দরকারও নেই আমাদের এইটুকু জানলেই হবে। ঠিক আছে, হ্যাঁ, এইবার প্রশ্ন করা যায় যে একটা মানুষ যদি ভারতে রয়েছে তা কত, ভারতে এখন 2টো বাজে, আমেরিকাতে কত বাজে, বা জাপানে কত বাজে, সেটা প্রমাণ করা যায়, তখন এই ফর্মুলা করে করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না, অত এইটুকুই জানলেই হবে। আচ্ছা, এর থেকে যেসব প্রশ্ন আছে সেগুলো আমি করিয়ে দেবো আলাদা করে। এই দেখো, ইন্টারন্যাশনাল ডেট লাইন, আন্তর্জাতিক তারিখ রেখা। এই গোটা দেখতে পাচ্ছ তো, পৃথিবীটা সবাই দেখতে পাচ্ছ তো, এবার দেখো, আচ্ছা আসো, ভারত দেখতে পাচ্ছ, তোমার ভারত দেখতে পাচ্ছ, ভারত কোথায়? এই যে ভারত দেখতে পাচ্ছ তো। আচ্ছা, আচ্ছা এই যে ভারত। আচ্ছা, এইটা কি বলো তো, তোমাদের বেসিক নলেজ চেক করে দেখি। এটা ইন্ডিয়া, এইটা কি? অস্ট্রেলিয়া, গুড। এইটা নিউজিল্যান্ড। এইটা জাপান। এইটা কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আচ্ছা, এই যে আমি প্রশ্ন করি, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি? রাশিয়া। এই দেখো কতটা। আচ্ছা, আমেরিকা মহাদেশকে কয় ভাগ করা যায়? 2 ভাগে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এইবার বলো, তোমরা বেসিক নলেজ কাটাও, এর মধ্যে উত্তর আমেরিকা কোনটা, দক্ষিণ আমেরিকা কোনটা? এই তো ভুল হয়ে গেল। এই ম্যাপে উত্তর কোনটা? উপরে। স্বাভাবিক, এটা উত্তর আমেরিকা না? এটা উত্তর আমেরিকা। সাউথ আমেরিকা এইদিকে নিচে, দক্ষিণ এটা, তাহলে এটা দক্ষিণ আমেরিকা। বুঝতে পেরেছো? এই যে হচ্ছে উত্তর আমেরিকা, এই হচ্ছে সাউথ আমেরিকা। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভুল হতেই পারে। আর এর মাঝখানে পানামা খাল, দুটোকে ভাগ করেছে। আচ্ছা, এবার আমি আসল টপিকে চলে আসি। দেখো, আমাদের পৃথিবীতে কতগুলো মহাদেশ পৃথিবীতে? 7টা। আর মহাসাগর কতগুলো? 5টা। এইবার সবচেয়ে বড় মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর, গুড। এই যে প্রশান্ত মহাসাগর, দেখো সবচেয়ে প্রশান্ত মহাসাগরের ব্যাপারটা দেখো। এই যে যদি আমি এখানে যদি আমি লাস্ট এখানে যদি পয়েন্ট ধরি, আর এখানে যদি আমি এইটা পয়েন্ট ধরি, তার মাঝখানে গ্যাপ দেখো,
এখান থেকে এই অবধি গ্যাপটা দেখো কতটা গ্যাপ। যে পৃথিবীতে যত নিউক্লিয়ার পরীক্ষা হয়, যত পারমাণবিক পরীক্ষা হয়, সব এখান থেকে এই মাঝখানে এইসব জায়গায় বিস্ফোরণ ঘটায়। যত সাবমেরিনে যত বোমা বিস্ফোরণ হয় এখানে ধ্বংস করে, যাতে কোনো জলটা যাতে ক্ষতি না হয়। তাই বিশেষজ্ঞরা যা বা ভূগোলবিদরা তারা ইন্টারন্যাশনাল ডেটটাকে এই প্রশান্ত মহাসাগরকে ভাগ করেছে। পৃথিবীটাকে এইভাবে দাঁড় করিয়ে প্রশান্ত মহাসাগরকে এইভাবে ভাগ করে দিয়েছে। ভাগ করে দিয়ে এইখানটা এটা রেখেছে, কারণ সবাই জানে আমি বললাম মূল মধ্যরেখা বা নিরক্ষরেখা এই জায়গাটা মাঝখানে এটা রেখে ভাগ করে দিয়েছে। আর এই দেখো এরকম এই যে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মাঝখানে বেরিং প্রণালী মাঝখানে কেটেছে, এটা বেরিং প্রণালী। এই যে শুরু করেছে উত্তর থেকে দক্ষিণ, ঠিক আছে। আর এইভাবে আমাদের তারিখটা তৈরি হয়েছে বা ডেট তৈরি হয়েছে বা ঘড়ি তৈরি হয়েছে বা সময় তৈরি হয়েছে। এই যে ডেট লাইন দেখো, সবচেয়ে কাছের দেশ দেখো কোনটা, দেখো এই ডেট লাইনের কাছের দেশ কোনটা, এই যে জাপান। তাই জাপানকে বলা হয় নিচে সূর্যের দেশ। সূর্য যখন উঠছে মানে এটাকেই কাল্পনিক রেখা, এটাকে যে পার্মানেন্ট তা না, এটাকে বিজ্ঞানীরা কাল্পনিক রেখা ভাবছে। বিজ্ঞানীরা বা আমাদের জ্যোতিষবিজ্ঞানীরা এটাকে কাল্পনিক রেখা ভেবেছে। কাল্পনিক রেখা ভেবেছে বলেই এইটাকে সবসময় জাপানকে তারা সূর্যোদয়ের দেশ ভেবে জাপানকে তারা ঘড়ির কাঁটার প্রথম রেখে তারপর আস্তে আস্তে টাইম জোন তৈরি করেছে, ঠিক আছে। আজকে যদি আমাদের যদি ভারতবর্ষে 12টা বাজে, জাপানে বাজবে 5 ঘন্টা বেশি, জাপানে 5 ঘন্টা বেশি, 5:30 বাজবে এখানে যদি, কারণ সূর্যটা আস্তে আস্তে এদিক যাচ্ছে, এদিক যে এখানে শেষ করছে, এখান থেকে গিয়ে এবার ঘুরে এই পাশে গিয়ে শেষ করছে, মানে পৃথিবী তার নিজের গোলার্ধে ঘুরছে আনিক গতি। তাই জাপানে যেটা যদি জাপানে 12টা বাজে, হ্যাঁ সরি আমাদের পশ্চিমবঙ্গে যদি ভারতবর্ষে যদি 12টা বাজে, তাহলে জাপানে 5:30 বাজবে। আর তখন দেখা যাচ্ছে কি আমেরিকায় আমাদের সকাল হয়েছে। এখন ধরো এখন 5টা বাজে, এখন লন্ডনে এখন হচ্ছে 11:30 বাজে। লন্ডনে এখন 11:30 বাজে, তুমি গুগল চেক করে দেখো 11:30 কি 12টা বাজে, ঠিক আছে। কারণ কটকক্রান্তির রেখা অনুযায়ী নিয়ম অনুযায়ী আস্তে আস্তে পৃথিবী যখন ঘুরছে এরকম উত্তর থেকে দক্ষিণ দিক যাচ্ছে, এইভাবে আস্তে আস্তে ঘুরে এখানে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। এইখানে শেষ হচ্ছে, এই পাশে ঘুরে গিয়ে এই দেখো এইটা শেষ, এইটা শুরু। পৃথিবী তো পুরো গোলাকার না, কিছুটা ডিম্বাকার। পৃথিবী কিন্তু গোলাকার না, কিন্তু দেখো এখানে ডিম্বাকার, ওকে। এইভাবে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা তৈরি হয়েছে, বোঝা গেল। ছবিটা চেঞ্জ করছি, হ্যাঁ। হ্যাঁ এই যে এই ছবিটা তোমরা তুলতে পারো, এই ছবিটা তোমরা স্ক্রিনশট নিতে পারো বা তুলতে পারো তোমাদের বোঝার জন্য। দেখো সন্ধ্যে 6টা, 180 আঙ্গেলের সন্ধ্যে 6টা, তখন 2টো 4টে 2টো 12টা, এটা বেলা 12টা, এটা 2টো 4টে 6টা 8টা 10টা, রাত 12টা, রাত 2টো, ভোর 4টে, সকাল 6টা, ঘুরে যাচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছো তো? এই সকাল 6টাতে যদি শুরু করি, আমি যদি জাপানের টাইম সকাল 6টাতে শুরু করি, আস্তে আস্তে ঘুরছে, যেখানে যাবে সেখানে শেষ। দেখো এখানে রাত 12টা, এখানে বেলা 12টা, এখানে সকাল 6টা, এখানে সন্ধ্যে 6টা, এখানে রাত 8টা, এখানে সকাল 8টা। এইভাবে আমাদের টাইম রেখা তৈরি হয়েছে, এইভাবে ইন্টারন্যাশনাল রেখাটা তৈরি হয়েছে, হ্যাঁ। এখানে কী লিখেছে, পূর্ব দিকে অগ্রসর হলে একদিন লাভ হয়, যত সূর্য পূর্ব দিক যাবে একদিন করে বাড়বে, আর পশ্চিম দিকে অগ্রসর হলে একদিন ক্ষতি হয়। পশ্চিম দিকে যদি যায় একদিন ক্ষতি হবে। অ্যাকচুয়ালি এটা যায় না, এটা একটা কাল্পনিক কথা, এটা কোনোদিন হয়ও না, এটা কোনোদিন হয় না, কিন্তু এটা হয়। পূর্ব দিকে যখন অগ্রসর হয় সূর্য, তখন একদিন বেড়ে যায়। অবশ্যই আজকে 18 তারিখ তো, না 17 তারিখ, কালকে 18 তারিখ, তাহলে একদিন বাড়বে। পূর্ব দিকে এগোচ্ছে, একদিন করে বাড়বে, হ্যাঁ। ওইটাই একই ব্যাপার। আর যদি পশ্চিম দিকে হতো তাহলে কালকে হতো, ঠিক আছে। এটা গ্রিনিশের টাইম 0, গ্রিনিশকে আমরা ধরছি, গ্রিনিশ 0, তারপরে আস্তে আস্তে ঠিক আছে। এবার লেখা শুরু করো। দেখো আন্তর্জাতিক তারিখ রেখা, হেডলাইন করো আন্তর্জাতিক তারিখ রেখা। আচ্ছা একটা দিন বলো তো, গ্রিনিশের টাইম রেখা 0 ধরা হচ্ছে, নিরক্ষরেখার মান 0,
সর্বনিম্ন, সর্বোচ্চ কত? 180। দেখে বলেছো না দেখে বলেছো? দেখেই তো বললে, এই যে একদম ঠিকই। এটা দেখুন, দ্রাঘিমা রেখার মানও 180, 90, 90, 180। দেখো আন্তর্জাতিক তারিখ রেখা, হ্যাঁ কি বলছো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই 180। এই যে 130, 120, 60, সব দেখো সব দেখো সব দেখো 180 দিয়ে গিয়ে থামছে। যেভাবে শুরু করো সব দিক দিয়ে 180 দিয়ে হচ্ছে। দেখো যোগ বিয়োগ করো, একে অপরের সাথে মিল করো, দেখো 180 দিয়ে গিয়ে থামছে। দেখো 120, 60। হ্যাঁ, দ্রাঘিমা হচ্ছে এই বরাবর লেখা, সেগুলো অক্ষাংশ 15 করে, 15 ডিগ্রি, ওটা 15 ডিগ্রি। আর এটা হচ্ছে মূল মধ্যরেখা, এটা বা নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা হিসাব হচ্ছে। এটা এই যা যা রেখা দিচ্ছ সবই হচ্ছে নিরক্ষরেখা। আরে লিখেছো? দেখো প্রথম কোশ্চেন, আরে আন্তর্জাতিক তারিখ রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, আন্তর্জাতিক তারিখ রেখা হলো একটি কাল্পনিক রেখা, একটি কাল্পনিক রেখা যা একটি কাল্পনিক রেখা যা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, দাঁড়িয়ে দাও। এবার তোমরা নেক্সট লাইন, এটা হয়ে গেলে নেক্সট স্টার চিহ্ন লিখবে, এই লাইনটা লেখো। লিখবে কোনো ব্যক্তি এই পূব থেকে অগ্রসর হলে একদিন লাভ হয়। আবার পরের লাইন লিখবে, পরের স্টার চিহ্ন লিখবে, কোনো ব্যক্তি পশ্চিম দিকে ক্ষতি হয়। এই লাইনটা, এই দুটো লাইন লিখে ভালো। প্রথমে শুরু করবে কোনো ব্যক্তি, এই লাইনটা, এই কথাটা লিখে তারপর শুরু করবে। এবার লেখো, আচ্ছা এখন যদি 6টা বাজে, বাংলাদেশে কতটা বাজে? 6:30। পাকিস্তানে কত বাজে? 5:30। কেন বলো তো? এটা কেন বলো তো? কারণ বাংলাদেশ আমাদের পূর্ব দিকে অবস্থিত, তাই ওরা 15 ডিগ্রি অক্ষাংশে এগিয়ে আছে, তাই 30 সেকেন্ড বেশি, 30 মিনিট বেশি। আর পাকিস্তান আমাদের পশ্চিম দিকে অবস্থিত, তাই ওদের আমাদের কম। ঠিক আছে, এখন যদি 6টা বাজে, দুবাইতে এখন বাজবে কত? 3টে, 3:30, দুবাই, সৌদি আরবের ওদিকে। আর এখন যদি 6টা বাজে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওখানে রাত্রির 8টা বাজে, 8-9টা বাজে। ঠিক আছে, এইভাবে এই যে অক্ষাংশ, একটা অক্ষাংশ আর একটা টাইম, ঘন্টা, অক্ষাংশ অনুযায়ী ঘন্টা চেঞ্জ হচ্ছে, অক্ষাংশ অনুযায়ী ঘন্টা চেঞ্জ হচ্ছে, আর সেইভাবে 24 ঘন্টা তৈরি হচ্ছে, আর সেইভাবে তৈরি হচ্ছে। তোমরা একটা জিনিস জানো, রাশিয়া যে দেশটা, তা এত বড় দেশ, ওদের নিজেদের 6খানা টাইম জোন, একজন রাশিয়ান ব্যক্তি যদি এক প্রান্ত থেকে এক প্রান্তে, দেশের এক প্রান্তে যায়, তাকে অন্তত 6বার ঘড়ি চেঞ্জ করতে হবে, ডায়াল চেঞ্জ করতে হবে, আধা ঘন্টা অন্তর ডায়াল চেঞ্জ করতে হবে। কারণ রাশিয়া এত বড় দেশ, একমাত্র রাশিয়া এত বড় দেশ, তাদের টাইম তাদের মিলটা এত। কারণ ওই সেই সূত্র, এই দ্রাঘিমা 15%, দ্রাঘিমা 15% অনুযায়ী মেনটেন করা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সবচেয়ে ছোটো দেশের নাম কি? ভ্যাটিকান সিটি। আচ্ছা বলো তো, এখন বর্তমানে বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জে কতগুলি দেশ আছে? 193। 193। সর্বশেষ দেশের নাম কি জানো? সবার শেষ দেশের নাম? সাউথ সুদান। আচ্ছা, এবার বলো তো, আমাদের ভারতবর্ষের মধ্যে দিয়ে কোন রেখা বইছে?
কোন ক্রান্তি রেখা বলছে? কটরক্রান্তি, মকরক্রান্তি না নিরক্ষরেখা? কটরক্রান্তি রেখা। ভারতবর্ষের কয়টি রাজ্যের মধ্যে কটরক্রান্তি রেখা গেছে? 8টি। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের কয়টা জেলার মধ্যে কটরক্রান্তি রেখা গেছে? 5টি। এই যে যারা ডাব্লিউবিপিতে বসবে এটা যে রাখবে, পশ্চিমবঙ্গের 5টি জেলার মধ্যে কটরক্রান্তি রেখা বইছে। কি কি? আদুরু বলো। বাঁকুড়া, নদিয়া হয়েছে, নদিয়া। আরটা পুরুলিয়া। না মুর্শিদাবাদ করতে আসে, নদিয়া যাচ্ছে আবার মুর্শিদাবাদ করতে আসে। হ্যাঁ, কৃষ্ণনগর মেন হচ্ছে, কৃষ্ণনগর। ঠিক আছে। আচ্ছা, এবার মুসলাম এটা শেষ করছি। হ্যাঁ, তবে শেষ। আচ্ছা, এবার সায়েন্স, তাই তো? আজকে পড়াবো পদার্থের ধরন। ঠিক আছে। পদার্থের ধরনকে দুভাবে ভাগ করা যায়, পদার্থের ভৌত রাসায়নিক প্রক্রিয়া আর ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। মানে আমি এখন যেটা পড়াবো পদার্থের পরিবর্তন। ঠিক আছে। তাই তোমাদের হেডলাইন করবে পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে। ঠান্ডা মাথায় শুনবে, ঠান্ডা মাথায় বুঝবে। কোনো কঠিন চ্যাপ্টার না, সহজ চ্যাপ্টার একদম। ঠিক আছে। আমাদের চোখের আশপাশে অনেক কিছু বাস্তব জিনিস হয়, সেগুলো আমরা টের পাই না। এটাও হতে পারে, সেটা আমরা কেমিস্ট্রির মাধ্যমে জানতে পারি। এই জিনিসটা যে ঘুরতে পারে সেটা আমরা কেমিস্ট্রির মাধ্যমে জানতে পারি। ঠিক আছে। আচ্ছা, পদার্থের ভৌত রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, এইবার প্রথম যেটা শুরু করবো, কোনটা দিয়ে শুরু করবো? ভৌত পরিবর্তন। ঠিক আছে। লেখো আগে, এগুলো হেডলাইন করো। আগে কাকে বলে এটা লিখিয়ে নিই, তারপরে বোঝাচ্ছি। এটা আগে হেডলাইন করে নাও। আচ্ছা, দেখো পদার্থের ভৌত ধর্ম বলতে, ভৌত ধর্ম বলতে কোনো পদার্থের বাহ্যিক বৈশিষ্ট্যগুলিকে বোঝায়, যা পরিবর্তন করলে পদার্থের মূল উপাদান বা রাসায়নিক প্রকৃতি, হ্যাঁ, উপাদান বা রাসায়নিক প্রকৃতি বদলায় না। ঠিক আছে। এটা বুঝে নাও। সংজ্ঞা যাই হোক সরল ভাষায় বুঝে নাও। সরল ভাষায় একদম সিম্পলভাবে বুঝে নেবে। ঠিক আছে। সরলভাবে বুঝবে। কি বলছে? ভৌত পরিবর্তন। পদার্থে একটা আমাদের ইহজগতে আমরা সারাদিন যা জিনিস দেখি, কোনো জিনিস দেখি কঠিন আকারে, কোনো জিনিস তরল আকারে দেখি, কোনো জিনিস গ্যাসীয় আকারে দেখি। ঠিক আছে। গ্যাস আকারে যেগুলো দেখি, বেলুনের মধ্যে গ্যাস, কত কিছু দেখি না আমরা গ্যাসের আকারে। এই যে রান্না হচ্ছে, ধোঁয়া উঠছে, তোমরা খেতে বসছো, ধোঁয়া উঠছে, খাবারের ধোঁয়া,
ম্যাগি রান্না করছো ধোয়া, সেটাও গ্যাস। জল তো সবসময় দেখছি, কোল্ড ড্রিঙ্কস দেখছি, আর কঠিন তো সেই সব কিছুই তো কঠিন। হ্যাঁ, এইবার ভৌত পরিবর্তন বলছে কি, ভৌত পরিবর্তনে বলছে কি যে কোনো পদার্থ, ভাই কোনো পদার্থ যেভাবেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, তার কোনো, তাকে যদি চেঞ্জও করা হয়, তাকে যদি পরিবর্তন করা হয়, তার ভর এবং তার বৈশিষ্ট্য মানে এই ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্য, ভর, বৈশিষ্ট্য, এর ধরন একই থাকবে, চেঞ্জ হবে না। ঠিক আছে, মানে তাকে চেঞ্জ করা গেলেও আবার তাকে ফিরিয়ে আনা যাবে, তাকে চেঞ্জ করা গেলেও তাকে আবার ফিরিয়ে আনা যাবে। সেটাই হচ্ছে ভৌত পরিবর্তন। মানে একটা জিনিসের বলতে আসছি আমি, একটা জিনিসের যেই প্রসেসেই থাকুক না কেন, সেটা চেঞ্জ হলো, আবার তাকে ফিরিয়ে আনা যাবে। ঠিক আছে, বলো। হ্যাঁ একদম, ঘি মাখন ওটা রাসায়নিক। জলের উদাহরণ দাও, সবচেয়ে বড় উদাহরণ জল। জল থেকে কী করা যায়? বরফ করা যায়। বরফ কি গলানো যায়? বরফ গলানো যায়, জল হয়ে গেল। জলটাকে আমি গ্যাস করলাম, বাষ্প করলাম, বাষ্প থেকে কি জল বানানো যায়? হ্যাঁ, সবই সম্ভব, সবই সম্ভব। সেটা সেটা আমি ছবি দেখাচ্ছি তোমাদের, চ্যালেঞ্জ করো আমাকে। আচ্ছা, প্রথমে এই ছবি দেখো, এইটা দেখো, বরফ, কঠিন তরল গ্যাস, কঠিন তরল গ্যাস। ঠিক আছে, তুমি এখন ঘর কথার কথা সিকিমে রয়েছো, সিকিম এলাকায় রয়েছো, বা কাশ্মীর এলাকায় রয়েছো, বা লাদাখে গেছো, বরফ এলাকায় গেছো, সেই বরফ বলে জল হয়েছে, বৃষ্টি হচ্ছে, আবার উপরে দিয়ে উঠে যাচ্ছে, উপরে দিয়ে উঠে মেঘলা হচ্ছে, মেঘলা থেকে আবার শিলাবৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, বরফ আকারে আবার পড়ছে। নেপালে তো তাই হয়, নেপালে বা পাহাড়ি এলাকায় তো তাই হয়, শিলাবৃষ্টি হয়, বরফের বৃষ্টি হয়। তার মানে কি এই প্রসেসটা চলতে থাকে, কঠিন তরল গ্যাস চলতে থাকে। ঠিক আছে, বা আমরা তো কোনোদিন দেখি না যে তরল থেকে তো আমরা গ্যাস করি, গ্যাস থেকে তো আমরা তরল দেখি না। প্রশ্ন আসতেই পারে, আমরা তো দেখি না জিনিসটা। সেটা দেখানোর জন্য রসায়নবিদ্যা দেখিয়েছে। কীভাবে দেখিয়েছে দেখো, এই ছবিটা দেখো, কি হ্যাঁ সেটাও দেখা যায় অবশ্যই। এই দেখো, এখানে কি করেছে, রসায়নবিদরা পরীক্ষা করেছেন, জলটাকে নিয়েছেন, জলটাকে নিয়ে গিয়ে মানে একে উবলেছে। কীভাবে উবলেছে? ব্যাটারির মাধ্যমে। ব্যাটারিটাকে কানেক্ট করেছে, তলা দিয়ে উবলে দিয়েছে। এইটাকে দেখো অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস বানিয়ে দিয়েছে, হাইড্রোজেন অক্সিজেন গ্যাস বানিয়ে দিয়েছে। আবার এই দুটোকে আবার মিশ্রণ করলে আবার জল তৈরি হয়ে যাবে। এইটাই হচ্ছে ভৌত পরিবর্তন। বুঝতে পারলাম? একটা জিনিস সে নিজেকে পরিবর্তন করছে, আবার সে নিজের জায়গায় ফিরে আসছে, তাকে পুরোপুরি পরিবর্তন করা যাচ্ছে না। একটা ক্যারেক্টারলেস ছেলে বা একটা ক্যারেক্টারলেস মেয়ে, ঠিক আছে, তাকে যত বড় লোকের বাড়ির ছেলের সাথে আমি এসে বিয়ে দেয়, সে তার ক্যারেক্টারলেস তো খারাপ থাকবেই, তাই তো? হ্যাঁ, সেটাই তার ভৌত বৈশিষ্ট্য, তাকে রাসায়নিক করা যায় না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো? একটা মানুষ, তোমরা কিন্তু তা না, তোমরা যারা কম্বাইন্ডে পড়ছো, তোমরা কিন্তু কেউ ভৌত পরিবর্তন না, তোমরা বারবার রাসায়নিক পরিবর্তন করছো। দিন দিন তোমাদের লেভেল বাড়ছে। আজকে যদি মক টেস্টে 60 পাও 100-তে, তারপরের দিন তোমার চেষ্টা করো তোমার 70 পাওয়ার জন্য, তার জন্য দিন রাত লড়াই করছো তোমরা। আজকে যদি 5 কিলোমিটার রান করতে যদি 25 মিনিট লাগে, কালকে ডেফিনেটলি তোমার চেষ্টা করো 24 মিনিট রান করার, কারণ তোমরা ভৌত পরিবর্তন না, তোমরা রাসায়নিক পরিবর্তন। বারবার, প্রতিদিন, প্রতি মুহূর্তে। আমরা মানুষরা হচ্ছে রাসায়নিক জিনিস, ঠিক আছে, রসায়নভাবে আমরা পেদা হয়েছি, কিন্তু আমরা ভৌত না। ভৌত হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা দেখো, এই হাইড্রোজেন আর জল মিশ্রণ করে আমরা জানি H2O জল হচ্ছে। দেখো পরীক্ষা হয়েছে, ঠিক আছে। এই যে এরকম যেরকম ছিল, এরকম গেছে, বরফ থেকে জল হয়েছে, জল থেকে গ্যাস হয়েছে, আবার গ্যাসের থেকে তরল হয়েছে, তরল থেকে আবার বরফ হয়েছে। হ্যাঁ, এভরিথিং ইজ হ্যাভ ইজ এভরিথিং, ঠিক আছে। হ্যাঁ, ছেঁকে দিচ্ছে। এইটা দেখো, আমি বললাম কি বললাম, কঠিন তরল গ্যাস, কঠিন
তরল, গ্যাস। ঠিক আছে? আর এই ছবিটা একটু ভালো করে এটা যদি কারো মেশিন দিয়ে যদি আবার এ করা যেত ঠিক আছে, ঠিক আছে, একই ব্যাপার, একই দাঁড়াচ্ছে। এটা হচ্ছে ভৌত পরিবর্তন। হ্যাঁ, আমি যদি কথার কথা আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, কোল্ড ড্রিঙ্কসকে আমি খুব ইয়ে করলাম, কোল্ড ড্রিঙ্কসটা নিলাম, ওটাকে আইসক্রিম আকারে করলাম, ঠিক আছে, কঠিন করে ফেললাম, সেটাকে আমার তরলে আনলাম, সে কোল্ড ড্রিঙ্কস হয়ে গেল, আবার সেটাকে আমি উষ্ণ করলাম, উড়ে বেরিয়ে গেল। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। মানে আমি বলতে চাই দাদা, তুমি কি জলের কথা বলছো? জলের মধ্যে যে সমস্ত জিনিস পড়ে, জলের মধ্যে যে সমস্ত জিনিস পড়ে, তোমায় বলতে না দাদা অ্যাসিডের ক্ষেত্রে তো হয় না, অ্যাসিডও তো এক ধরনের তরল, সেটা তো না, কিন্তু সেটা হবে না। কিন্তু আমি জলের কথাই বলছি, অ্যাসিড হবে না। অ্যাসিড তো একটা নিজেই তো একটা মানে পিএইচ কমের জিনিস, ওটা তো মিশ্রণ। অ্যাসিড হচ্ছে মিশ্রণ, তাই তো? অ্যাসিড, ক্ষার, এগুলো মিশ্রণ, এগুলোর ক্ষেত্রে হবে না। এটা জলের ক্ষেত্রে হয়। অ্যাসিড, ক্ষার বা রাসায়নিক দ্রব্য, ওটা রসায়ন পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, আর এটা হচ্ছে ভৌত পরিবর্তন। ওকে, আর এটা দেখো, একটা ভৌত পরিবর্তন বোঝা যায় কি করে? আমি যখন প্রথম লাইনটা লিখিয়েছি, ও আচ্ছা, এটা বোঝা যায়, একটা লাইনটা লেখো তো, শেষ করো তো লাইনটা লেখো। যেমন, যেমন ওই পরে লেখো যেমন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। যেমন কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় অবস্থা, কমা রং, রং, স্বাদ, স্বাদ 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 টেস্ট, একদম স্বাদ, গন্ধ, হ্যাঁ স্বাদ মানে টেস্ট, গন্ধ, গন্ধ, কাঠিন্য, কাঠিন্য, তাপ ও বিদ্যুৎ, ও বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা, চুম্বকীয় বৈশিষ্ট্য ইত্যাদি, চুম্বকীয় বৈশিষ্ট্য ইত্যাদি। বৈশিষ্ট্য ইত্যাদি। ধরো কথার কথা, তুমি 500 ml জল নিয়েছো, 500 ml জল নিয়েছো, তুমি একে যেইভাবে রাখো না কেন, যেই বাক্সে রাখো না কেন, সে যদি চতুর্ভুজ হয়, এটা কি ত্রিভুজ, এটা বৃত্ত সার্কেল, এটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, তুমি জলটাকে যেভাবে রাখো না কেন, সে সেই আকার নেবে। তুমি গ্লাসের থেকে গ্লাসে জল নিলে, এই ত্রিভুজ আকার করে বাক্সে ফেললে বা এতে ফেললে, যেখানে জায়গায় ফেললে, সেই যখন আবার পুনরায় ঢাললে একই তো সাইজ থাকছে। তুমি 500 ml বা 50 ml বা 1 ml যে জলটা নিচ্ছ, সে এখানে যেই বাক্সের মধ্যে ফেলবে, সে সেরকম সাইজ নেবে বা আকার নেবে। কিন্তু যখন আবার পুনরায় যখন ফিরছ, তাহলে আবার সেই একই যাবে। তার মানে কি, এটাও ভৌত পরিবর্তন। সবসময় মনে রাখবে, যে জিনিস পরিবর্তন পার্মানেন্ট পরিবর্তন হয় না, যে জিনিস কখনোই পার্মানেন্ট পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। ঠিক আছে? এই দেখো, এই দেখো, এখানে দেখো একটা জিনিস বলছে, গ্যাস, লিকুইড, সলিড। হ্যাঁ, এইগুলো কি বলতো? এইগুলো কি জানো? এগুলো কি বলতে পারবে? এটা হচ্ছে অণু, অণু, অণু। এই যেটা এটা তো কঠিন পদার্থ, এর মধ্যে বেশি অণু আছে, অনেক অণু আছে। এটাকে যদি গলানো হয়, ধরো এইটাকে যদি গলানো হয়, তার মানে গলিয়ে জল, এটাকে যদি জলে রূপান্তরিত করা হয়, এটা গলিয়ে, তাহলে এই অণুর পরিমাণ কমে যাবে, জল হবে। হ্যাঁ, ডেন্সিটি বা অণুর পরিমাণ কমে যাবে একদম। আর যদি গ্যাস করা হয়, এটাকে যদি গ্যাস দিয়ে উড়িয়ে দেওয়া হয়, তাহলে এরকম সব উড়িয়ে যাবে, এরকম এইটুকু করা থাকবে। হ্যাঁ, আর আমি দেখো লাইনটা কি বলেছি, এই কঠিন, তরল, গ্যাসীয় হলো, আর বললাম কি স্বাদ, গন্ধ, স্বাদ। আজকে যে জল যেটা খাচ্ছ, যে 7-আপটা তুমি খাচ্ছ, সেটা যদি তুমি 10 বছর পরেও খাও, বা তুমি যে কোকোকোলা যেটা খাচ্ছ 10 বছর পরে বা 5 বছর পরে খাও, তাই একই থাকবে, টেস্ট একই থাকবে। কারণ ভৌত পরিবর্তন সবসময় একই থাকে, ভৌত পরিবর্তন চেঞ্জ হয় না। তুমি বিরিয়ানি খাচ্ছ, চাল, মশলা কেওড়ার জল দিয়ে রান্না করছো, ভৌত পরিবর্তন হয়ে গেল। বিরিয়ানি খাওয়ার সময় কী হয়? রাসায়নিক পরিবর্তন হয়। ঠিক আছে? কিন্তু বিরিয়ানি জায়গায় থাকে। বিরিয়ানির নাম বিরিয়ানি ব্র্যান্ড, এটা ভৌত পরিবর্তন। আর তুমি যেভাবে বানাবা, হায়দ্রাবাদি স্টাইলে বানাবা, কি লখনৌ স্টাইলে বানাবা, কি ব্যারাকপুর স্টাইলে বানাবা, কলকাতা স্টাইলে বানাবা, সেটা তোমার ব্যাপার। সেইগুলো রাসায়নিক পরিবর্তন। আর ব্র্যান্ড বিরিয়ানি। ঠিক আছে? এটাই।
আচ্ছা আমি যদি বলি আমাদের এখানে ট্রেন চলছে, লোকাল ট্রেন চলছে, এসি ট্রেন চলছে, লোকাল এসি ট্রেন চলছে। এসি ট্রেন আর লোকাল ট্রেনের মধ্যে বেসিক পার্থক্যটা কী? হ্যাঁ ওটা, হ্যাঁ কিন্তু ভৌত একই তো, সে ডিগ্রিটা কম ডিগ্রিটা বেশি, কিন্তু ট্রেনের সাইজ তো একই, ট্রেনের আকার আকৃতি, রেলের পট্রি, ট্রেন লাইন সবই তো একই। তা যেগুলো একই সেগুলো সবই ভৌত পরিবর্তন। আর শুধু এসিটা যে হয়ে গেছে, এসিটা রূপান্তরিত করা হয়েছে, ওটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবার যদি বলা যায় ওই মেশিন যদি খারাপ হয় তাহলে কোনোদিন লোকাল ট্রেন ব্যবহার করা যাবে না? হ্যাঁ যেতেই পারে। যে যদি কোনোদিন মেশিন খারাপ হয়ে যায় ওই ট্রেনে আবার লোকালের মধ্যে চালানো যেতে পারে। তার মানে আমাদের রেল লাইনটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর রেল লাইনের উপর যে ট্রেনটা চলছে, কোনো এক্সপ্রেস ট্রেন চলছে, মালগাড়ি চলছে, ওইগুলো রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। এর মধ্যে কিছু লেখানো বাকি আছে? ঠিক আছে, এই জিনিসটা ভৌত পরিবর্তন, ভৌত জিনিসটা যে কোনোভাবে সবসময় একই থাকে, যে কোনো অবস্থায় একই থাকে। এবার আরও ক্লিয়ার হবে যখন এখন রাসায়নিক পরিবর্তনটা পড়বো তখন। ঠিক আছে, এবার লেখো, লাস্ট শেষ করো। এবার উদাহরণস্বরূপ, লাস্ট পয়েন্ট শেষ করো। উদাহরণস্বরূপ এরপরে লাস্ট একটা পয়েন্ট দিয়ে শেষ করো এটা। উদাহরণস্বরূপ একটি জলের ভৌত ধর্ম হলো ভৌত ধর্ম হলো সেই জলের আচ্ছা জলের আমরা জল খাচ্ছি, জলটা খেলে কি হয়? আমাদের কি মিটে? তেষ্টা মেটে। জলের কি কোনো গন্ধ আছে? না, গন্ধ নেই। জলের কি কোনো স্বাদ আছে? না, জলের স্বাদ কোথায়? জল বেশালে স্বাদ। তুমি এই কলেতে জল খাচ্ছ, সেই জলে আর্সেনিক বেরোচ্ছে, তাই সেটা আর্সেনিক জল। আয়রন, ওই তো আয়রন, সেটা আয়রন জল। কিন্তু একে তো সত্যিকার নেই, একে তো জলে তো অ্যাকচুয়ালি জলের স্বাদ নেই। হ্যাঁ, জলের কি কোনো বর্ণ আছে? বর্ণ নেই, জলের কোনো আকার নেই। কিন্তু জলের যেটা আছে, জলের ভর আছে। হ্যাঁ, এটা না, ওয়েট না, ভর, মাস, MES। ওয়েট যেটা, সেটা হচ্ছে ওজন, ভার। আচ্ছা, ওই লাইনটা শেষ করছি। হ্যাঁ, কি বললাম? একটি লাইনটা ধর্ম হলো সেই জলে, এইবার লেখো, সেই জলে বর্ণ, গন্ধ, স্বাদ, তাপ পরিবাহিতা ও বিদ্যুৎ পরিবহন। ও বর্ণ, গন্ধ, স্বাদ, তাপ পরিবাহিতা ও বিদ্যুৎ পরিবহন। ঠিক আছে। আচ্ছা, বিদ্যুৎ পরিবহনে লাগে? জল কি বিদ্যুৎ পরিবহনে লাগে? লাগে তো। জলটাকে টারবাইন করা হয় না? জলবিদ্যুৎ কেন্দ্র কী করে তৈরি হয়? এই মুর্শিদাবাদ মালদার ছেলেরা জানে ভালো এই জিনিসটা। পরিবহন লাগে, ওই মানে পরিবহন হয়, পরিবহন তৈরি হয় বলে পরিবহন হয়, পরিবর্তন হয়। এখানে ভাই এইভাবে লিখেছে, কী লিখেছে? আমি তো তাই ভাবছি এই কথাটা। পরিবহন হয় কি লিখেছে? বহন করেনি, পরিবহন করে না। এই এখানে পরিবহন হচ্ছে, দেখো। হ্যাঁ, সল্ট আছে, ঠিক আছে। দেখো, জলের মধ্যে লবণ মিশাচ্ছে, তার ফলে জলটাকে বিদ্যুৎ তৈরি করতে লাগছে। আবার যে সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্র আছে, ফারাক্কা, কোলাঘাট, সেখানে কি হচ্ছে? সেখানে টারবাইন ঘোরাচ্ছে, প্রেশার দিচ্ছে, একদম বাষ্পায়িত হচ্ছে। হ্যাঁ, প্রেশারটাকে কাজে লাগাচ্ছে, একদম। এটা হচ্ছে ব্যাপার। জলটাকে প্রেশার ক্রিয়েট করে বিদ্যুৎ তৈরি করছে। তার মানে কি? জল একই থাকছে, জলের জায়গায় থাকছে, তাকে ব্যবহার করা হচ্ছে। আর এটাই হচ্ছে পরিবর্তন, ভৌত পরিবর্তন। জলের কিছু হচ্ছে না, কিন্তু তার দিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি শরবত বানাচ্ছ, লস্যি বানাচ্ছ, সেখানে জলের জায়গায় রয়েছে, তার সাথে তুমি মিশাচ্ছ। ঠিক আছে, এই দেখো, জলের জায়গায় রয়েছে না, এটা মেশালাম, এই কালার হয়ে গেল।
রাসনা, রাসনা, এটা রাসনা, নিম্বু পানি, ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। এটাকে ধরো আমি রাসায়নিক পরীক্ষা করলাম, এই আমাকে যদি বলা হয় অম্লান তুমি এক কাজ করো, তুমি লেবুটাকে আলাদা করো, হ্যাঁ করা যাবে, সে জল আবার জায়গায় চলে আসবে। এই জল যে আবার আগের জায়গায় চলে আসছে, এটাই ভৌত পরিবর্তন। এইটাকে আমি আলাদা করে জলের মতো আনলাম, লেবুটাকে আলাদা করে দিলাম, এটাই ভৌত পরিবর্তন। জল চেঞ্জ হয়নি, জল জলের জায়গায় রয়েছে, কিন্তু শুধু এই লেবু মিশাইছি বলে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার হেডলাইন করো রাসায়নিক পরিবর্তন। এটা শেষ, ভৌত পরিবর্তন শেষ, এবার রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, লেখানোর আগে উদাহরণ দিয়ে দিই। হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন দেখি। এই যে দুধ ছিল, দুধ কেটেছে, দুধ কেটে কী হয়েছে? ছানা বা পনির, একদম। হ্যাঁ, এটা জল হয়ে গেছে, জল হয়ে গেছে, মানে জলের কোনো চেঞ্জ হয়নি, দুধ চেঞ্জ হয়ে গেছে, দুধ পানি হয়ে গেছে, আর দুধ পানি হয়ে জমে গিয়ে এই ছানায় বা পনির রূপান্তরিত হয়েছে। এইটাই রাসায়নিক পরিবর্তন। একে আর দুধে পরিণত করা যাবে না, একে আর দুধে পরিণত করা যাবে না, যেহেতু পরিবর্তন করা যাবে না, আবার আগের অবস্থায় আনা যাবে না, সেই জন্য এরকম হয়ে থাকবে, তাই রাসায়নিক পরিবর্তন হয়ে গেছে। হয়ে গেল? তাই জন্য এই ছবিটা আনলাম, আগে লিখানোর আগে ছবিটা দেখাচ্ছে, এই জন্য দেখো কি অবস্থা, কি অবস্থা। আর এটাকে এই যে জলটা হয়ে গেল, এটা কি অ্যাসিড বলতে পারবে? হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এই যে এটা যে অ্যাসিডে পরিণত হলো, এটা ল্যাকটিক অ্যাসিড বলে, ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, হ্যাঁ, দুধ, হ্যাঁ সেটা করা যায়, সেটা রাসায়নিক পরিবর্তন হবে না। আমি রাসায়নিক পরিবর্তন আওতায় আনছি। যারা আমাদের এই লাইনে যারা সকালবেলা এই জিনিসটি দেখতে হয়, সবচেয়ে ভালো উদাহরণ, সকালবেলা বনগালগড়ে উঠবে, ভ্যানগাড়িতে উঠবে, যে কোনো ভ্যানগাড়িতে উঠবে, হয় এই লাইন, নাই লালগোলা লাইন, নাই কৃষ্ণনগর লাইন, নাই গেদে লাইন, নাই সাউথের লাইন, যে কোনো লাইনে সকালবেলা ট্রেনে উঠবে, অফিস টাইমে ভ্যানগাড়িতে উঠবে, এইসব দেখতে পারবা, একদম পাতায় পাতায় রয়েছে ভ্যানের মধ্যে। হ্যাঁ, ওইদিকে নদীয়াতে সবচেয়ে বেশি দেখা যায়। ঠিক, দেখো রাসায়নিক পরিবর্তন হলো, হেডলাইন করেছো রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, এই আস্তে 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 ভাইয়া আস্তে আস্তে। হ্যাঁ, লেখো, হেডলাইন করেছো রাসায়নিক পরিবর্তন, লেখো রাসায়নিক পরিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এক বা একাধিক পদার্থ তার নিজস্ব সত্তা দন্ত সত্তা তাই আকার, নিজস্ব সত্তা বা বৈশিষ্ট্য হারিয়ে ফেলে এবং নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থে রূপান্তরিত হয়। হ্যাঁ, না রূপান্তরিত হয়। এই যে রূপান্তর হচ্ছে, ছিল দুধ হয়ে গেল পনির, আর পনিরটাকে আর দুধে করা যাচ্ছে না, তাহলে কি ল্যাকটিক অ্যাসিড হয়ে গেল। ল্যাকটিক অ্যাসিড যেহেতু তৈরি হয়েছে, ওটাও তো নতুন তরল। কি বলে, এক বা একাধিক, পনিরও হলো, ল্যাকটিক অ্যাসিডও হয়ে গেল, ল্যাকটিক অ্যাসিডও হয়ে গেল, তাহলে এক বা একাধিক হয়ে গেল। দুধ ছিল, এক বা একাধিক হয়ে গেল। এই জলটা তার কোনো কাজে লাগবে না। জল যদি জলতে পরিবর্তন হতে জলে ফিরানো যেত, তো তখন ভৌত পরিবর্তন হতো, কিন্তু জলের সাথে তো হয় না, দুধের সাথে হয়েছে। হ্যাঁ, আর এটাকেই বলা হয় রাসায়নিক পরিবর্তন। এইটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন উদাহরণ। এবার দেখো উদাহরণ, পয়েন্ট করো, উদাহরণ লেখো। প্রথম, দুধকে ছানায় পরিণত করা। উদাহরণ দিয়ে লেখো, দুধকে ছানায় পরিণত করা।
তারপরে কি হবে বলো, তোমরাই বলো, বলো 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 ভাই বলো, এটা কি লিখবে, এটা কি লিখবে? মোমবাতি, মোমবাতির দহন লেখো, মোমবাতির দহন, মোমবাতির দহন। এই মোমবাতি গলে যাচ্ছে, হ্যাঁ তাই তো পড়াচ্ছি আমি। হ্যাঁ 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 সেটাই তো আছে, আছে সব আছে, সব আছে। এই যে এই যে এই লোহা মরচে পড়ে গেছে, তার আগেটা লিখিনি। লিখেছে এটা মোমবাতির দহন। এই যে লোহায় মরচে পড়ছে, বলো লোহায় মরচে পড়া। আচ্ছা এইটা লিখে ফেলো, এইটা এটা লিখে ফেলো, বা ছবি তুলে লিখে ফেলো, এটা করে ফেলো। এই পিয়া এটা করে ফেলো, চলে গেল। হ্যাঁ এটা 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 পড়ে, এটা পার্থক্য, এটা মুখস্থ করলে হয়ে যাবে। হ্যাঁ 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 মাধ্যমিক পরীক্ষা আসতো ঠিক, মানে এটা এটা পড়লে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো নতুন ধরনের বস্তু তৈরি হয় না, আর হয়, ঠিক আছে, রাসায়নিক পদার্থ হয়। আমরা তরকারি বানাই, তরকারি 2-3 রকম আইটেম বিষয়, তাই তো রাসায়নিক পদার্থ হয়ে যাচ্ছে। এই সবচেয়ে ভালো হয় ছবি তুলে নিতে, ভালো হয় নাকি? ছবি তুলে না, ছবি তুলে না, পরে গ্রুপে দিয়ে দিচ্ছ? আচ্ছা গ্রুপে দিয়ে দিচ্ছে, নাও গ্রুপে দিয়ে দিচ্ছে, গ্রুপে দিয়ে দিচ্ছে। মাধ্যমিকের কথা মনে পড়ে যায়, তাই না? মাধ্যমিক পরীক্ষা, এই 5 নম্বর পয়েন্টটা দেখো, বুঝতে পারো। 5 নম্বর পয়েন্টটা দেখো, এটা অস্থায়ী, ভৌত বিজ্ঞান অস্থায়ী, আবার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু রাসায়নিক পরিবর্তন স্থায়ী, একদম শেষ হয়ে যায়, আজ আজ চেঞ্জ হয় না, মানে আগের অবস্থায় আসে না। তুমি আমাদের মাঝে 2021 সালে একটা রিপোর্ট করা হয়েছিল যে হাওড়া ব্রিজ আস্তে আস্তে পতন হবে। কেন পতন হচ্ছে? হাওড়া ব্রিজের উপর এত লোকে গুটখা পান মশলা ফেলছে, ওর লোহা ক্ষয় হচ্ছে। আগামী 50 বছরের মধ্যে হাওড়া ব্রিজ দেখি কোল্যাপস করবে, কারণ লোকে এত পরিমাণ গুটখা ফেলছে, সমস্যা হচ্ছে। এবার যে গুটখাটা ফেলছে ওটা তো একটা অ্যাসিড, ওটা যে একটা অ্যাসিড, হ্যাঁ, তাহলে বুঝে দেখো কি গুটখার কি পাওয়ার। হ্যাঁ 5 টাকার পাওয়ার, জুয়া কেসরি। ঠিক আছে, হয়ে গেছে তো, চেঞ্জ করি তাই। Ah.